যে পশুর শনাক্তকরণ ও তথ্য সংরক্ষণ ব্যতীত জাত উন্নয়ন কি সম্ভব? সম্ভব না। পূর্বপুরুষের তথ্যের অভাবে খামারের জন্য উন্নত গাভী বা বকনা নির্বাচন করতে পারবেন না। যদি তথ্য সংগ্রহ না থাকে যে আপনি কোন গাভীটা কোন বকনাটা খামারের জন্য রাখবেন, সেটা কিন্তু করা যাবে। ইনব্রিডিং এটা আমরা রোধ করতে পারবো না, বংশগত রোগও আমরা করতে পারবো না। এইখানে বিষয়টা হলো যে আমরা চট্টগ্রামে আমার যে অভিজ্ঞতা এটা নিয়ে এডিএপি হওয়ার পরে আমি আমার যারা স্বেচ্ছাসেবী এফিএ আছে, যারা কৃত্রিম প্রজননকারী, তাই না, এদের সাথে তো আপনাদের সবারই পরিচিত। আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ভিত্তিক ট্রেনিং করাইলাম যে কিভাবে প্রজননের টেকনিক কি, কখন বীজ দিতে হবে, কি কি বিষয় আসে ইত্যাদি সম্পর্কে তাদেরকে অবহিত করলাম। কিন্তু তারা দেখা যায় যে খামারে গিয়ে এই কথাগুলো বলে না। খামারে গিয়ে যেমন গরু গরম হয়েছে কিনা এটা আগে হাত দিয়ে দেখতে হবে, প্রজননের উপযুক্ত সময় হয়েছে কিনা সেটা নির্ণয় করতে হবে, তারপরে কোন গাভী এটা তথ্য সংরক্ষণ করে ওই গাভীকে কোন সারের বীজ দিবে সেটা আগে মালিকের সাথে কথা বলে এটাকে নির্ণয় করবে, তারপরে সে প্রজনন করাবে। তারপরে গরম পানি লাগবে, ঠান্ডা পানি লাগবে, সিমেন্টটাকে গরম পানিতে কতটুকু তাপমাত্রায় কতক্ষণ রাখবে, টিস্যু দিয়ে মুছবে, বিভিন্ন যে টেকনিকগুলা এগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বললাম। এবং বিভিন্নভাবে ট্রেনিং করানোর পরে দেখা গেল যে তারা খামারের কাছে গেলে গরম পানি আনো, ঠান্ডা পানি আনো, এইটাই সময়ের ব্যাপার ইত্যাদি ইত্যাদি বলে টলে না। তা আমি পরে দেখলাম যে না, শুধু আমার লোকগুলাকে শুধু প্রশিক্ষণ দিলে হবে না, আমার লোকদের পাশাপাশি খামারিদেরকেও বিষয়গুলা জানতে হবে। তখন আমি খামারিদেরকে বাবু ভাইয়ের বললাম যে আপনি অন্তত 50 জন খামারি বা 60 জন খামারি আমাকে দেন। ওনাদের নিয়ে যখন আমি আবার সেম প্রেজেন্টেশনটা যে টেকনিক্স অফ এআই ওনার দিলাম, তো ওনারা বলে যে না অমুকে এত গরম পানি নেয় না, অমুক এই সময় দেয় না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অভিযোগ। মনে হয় যে ঝগড়া লেগে গেল আমার লোকজনদের সাথে। তাই আমি বললাম যে আপনাদেরকে আমরা নিয়ে আসছি এই জায়গাটাকে নির্ণয় করার জন্য যে আমরা কিভাবে করব। তখন আমরা কিছু জিনিস আমার এফিআইদেরকে স্পেসিফাই করে দিলাম। যেমন যে আমার এফিআইরা খামারে যায় কি করবে, গাভী বা বকনা শনাক্তকরণ। এখন সব খামারে তো আপনাদের কি এয়ার ট্যাগ, অনেক খামারে তো নাই, কানে কানে ট্যাগিং করা, নাম্বারিং করা আছে কি নাই, হয়তো কারো কারো আছে, অনেকেরই নাই। যাদের আছে তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু যাদের নাই, এয়ার ট্যাগও পায় না, আমরা বলছি যে তাদের একটা নাম দেওয়ার জন্যে। অনেকেই দেখা গেল যে সিনেমার নায়িকাদের নাম দিছে, কেউ কেউ পাখির নাম দিছে, কেউ কেউ বিভিন্নভাবে নাম টাম দেওয়া হয়েছে, দিয়ে এগুলা ইআই কার্ড, আমরা একটা ইআই কার্ড বা চার্ট করে দিছি, সেটাতে তারা লিপিবদ্ধ করছে এবং খামারি রেজিস্টার, এবং খামারিদেরকেও কিন্তু আমরা একটা রেজিস্টার দিয়ে দিছি। তাহলে এফিআইদের কাজ হইল যে ওই যে ফর্মটা আছে সেটাকে ওই গাভী বা বকনার নামটাকে লিপিবদ্ধ করা। এখন গাভী বা বকনার জাত, এখন আপনাদের যে গাভীগুলো আছে এটা কোনটা কত পার্সেন্ট আপনারা কি কতজনে জানেন? আপনাদের কাছে যে গাভীগুলো আছে এটা ফিজিয়ান কত পার্সেন্ট ব্লাড, মানে দেশি কত পার্সেন্ট আছে, বিদেশি কত পার্সেন্ট, এটা কি জানেন? অনেকেই হয়তো কিছু কিছু জানেন, অনেকেই জানেন না। যদি না জানেন তাহলে তো আমি আমার বাচ্চাটা কত পার্সেন্ট আসবে সেটা আমি কেমনে বলবো? আমি তো রেকর্ড নাই, আমি হয়তো অন্য জায়গা থেকে কিনছি, তাই না? এরকম একটা অবস্থা। তাহলে যে সমস্ত গাভী বা বকনার জাত লিপিবদ্ধ নাই, যে খামারির কাছে কিনছেন সেও দেয় নাই, আপনিও জানেন না,
তার ফেনোটাইপিক বৈশিষ্ট্য মানে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা পরে এটা দেখাবো। তার দুধ উৎপাদন, যে তার বাহ্যিক বৈশিষ্ট্য চেহারাটা কেমন, তার দুধ উৎপাদন কি এটার উপর বেসিস করে আমরা ওই গাভীটার মানে কাছাকাছি একটা জাত নির্ণয় করছি যে হ্যাঁ এই বৈশিষ্ট্য অনুযায়ী হ্যাঁ 50% হইতে পারে, 50% ফ্রিজিয়ান, 50% শাহিওয়াল, অথবা 62% ফ্রিজিয়ান, বাকিটা দেশি। এইভাবে আমরা করছি। এটা করার পরে গাভী বা বকনার ইতিহাস যদি জানা থাকে, রেকর্ড, তার উৎপাদন, দুধ উৎপাদন, খামারের আর্থিক অবস্থা, পালন ব্যবস্থাপনা। খামারি খেলে আর্থিক অবস্থা ভালো থাকলেই যে তার খামার ব্যবস্থাপনা ভালো হবে সেটা কিন্তু না, তার পালন ব্যবস্থাপনা ইত্যাদির উপর লক্ষ্য রেখে সিমেন্ট নির্বাচন করা, যে কোন গাভীরে কোন সিমেন্ট দিবে। আমাদের অনেকেই হলো যে আমার অস্ট্রেলিয়াটা দেন, আমার ওই যে নিউজিল্যান্ডেরটা দেন, হল্যান্ডেরটা দেন, এরকম কিন্তু অনেকেরই জানি না, যেহেতু ভালো বীজটাই দেন। এখন আমরা বলছি যে না, ওই খামারির আর্থিক অবস্থা, ওই গরুর যেমন ইয়ার রেকর্ড অনুযায়ী আমাদের যে দেশের যে আবহাওয়া উপযোগী কোনটা সুইটেবল সেটার উপর করেই আমার কোন গাভীকে কোন সারের বীজ দিতে হবে সেটা আমরা নির্বাচন করব। ইনব্রিডিং রোদ ও উন্নত জাত সৃষ্টির লক্ষ্যে এই যে তথ্য সংরক্ষণের যে গুরুত্ব, এটা আমরা খামারিদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অবহিত করা বা চেষ্টা করছি আর কি। ইনফার্টিলিটি ও পুনঃপ্রজনন সহনীয় মাত্রায় আনার জন্য ঘাস চাষে উৎসাহিত করা। এইখানে একটা জিনিস হলো, আমরা গরুর প্রধান খাদ্য কি? ঘাস। গরু খায় ঘাস। আমরা যে গরুর রচনা করছি, গরু তৃণভোজী প্রাণী, তাই না? গরু ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে। ওইখানে কিন্তু কোথাও পড়ি নাই যে গরু কুড়া ভুসি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, এটা বলা আছে? তাহলে যদি আমরা যদি কেউ ডেইরি ফার্ম যদি করি, তাহলে তাকে ওই খামারটাকে যদি আমরা লাভজনক করতে চাই, তাহলে অবশ্যই ঘাস চাষ করতে হবে। প্রধান খাবার ঘাস দিতে হবে। তো তাই বলে কি কুড়া ভুসি মানে দানাদার খাবার আমরা দিব না? তার জীবন ধারণের জন্য, তার প্রজনন ক্ষমতাই করার জন্য কিন্তু ঘাসই এনাফ। কিন্তু তার উৎপাদন, একটা গাভী যখনই দেখা যাবে যে 10 লিটার 15 লিটার বা তার বেশি দুধ দেয়, এবং দুধটা তো পুরাটাই পুষ্টি, তাই না? অনেক ভিটামিন মিনারেলস এখানে আছে, সেটা কিন্তু শরীর থেকেই যাবে। সে আমাদের দেশে যে ধরনের ঘাসগুলো আছে এদের কিন্তু পুষ্টিমান কিন্তু অনেক কম। এই ঘাস দিয়া আসলে কিন্তু এই 20 লিটার 15 লিটার বা 30 লিটার দুধের গাভী লালন পালন করা বা এর থেকে এই পরিমাণ দুধ পাওয়া কিন্তু সম্ভব না। অন্যান্য দেশে যেমন আলফা ঘাস আছে, যার প্রোটিনের পরিমাণ হলো 30%, আর আমাদের যে সমস্ত ঘাস, উন্নত জাতের ঘাস, এগুলা কত 5%, 6%, 7%, আরো কম। তার মানে 5 গুণ কম, পুষ্টি কম। যে কাজেই আমাদেরকে উন্নত যে সমস্ত দুধের গাভীগুলাকে অবশ্যই কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার খাবার দিতে হবে। কাজেই গরু যদি খামার যদি আমরা লাভজনক করতে চাই, আর কেউ যদি নতুন খামার যারা করতে চায়, তাদের কাছে আমার মেসেজ হলো যে আগে ঘাস, তারপর হলো ঘর, উন্নত জাতের একটা উন্নত মানের একটা ঘর মানে শেড, এরপরে হলো উন্নত জাতের গরু। আমরা কিন্তু নিজেরা প্রথম সংগ্রহ করব, তারপরে কিন্তু নিজেরা তৈরি করব। বিভিন্ন রেকর্ড কিপিং করে আমার গরু আমাকেই তৈরি করতে হবে। আর হলো যে এটা হলো যে আমাদের অনেক সময় এআই কার্ড পাওয়া যায় না, যেটা তথ্য সংরক্ষণ করা, এটার জন্য আমরা এটা বলছি আর কি। নেক্সট, এখানে আমরা একটা বিষয়, চট্টগ্রামে আমাদের বেশ কিছু খামার আছে যারা 15-20 বছর যাবত এই তথ্য সংরক্ষণ করে
মানে তাদের এনিম্যাল শনাক্ত পরিচিতি নাম্বার আছে, তাদের পূর্বপুরুষের বাবা মা দাদা দাদি নানা নানির রেকর্ড আছে। এইরকম কয়েকটা খামারিদের কাছ থেকে খামারে গিয়ে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করছি। ও যে আগেই বলছি যে তার বাহ্যিক বৈশিষ্ট্য, মানে তার চেহারাটা কেমন, তার দুধ উৎপাদন ইত্যাদির উপর বেসিস করে এইখানে কিন্তু ওই খামারিদের মধ্যে যে সমস্ত খামারগুলোকে আমরা তথ্য নিয়ে এই হাইপোথেটিক্যালি এটা আমরা তৈরি করছি, এখানে কিন্তু বাবু ভাই আছে। বাবু ভাই বোধহয় আরো 20 বছর যাবৎ এই তথ্য সংরক্ষণ করে খামার করে। আমরা হয়তো আমি পরে বাবু ভাইকেও বলবো যে খামারের কিছু বলার জন্য ওটা বলবেন। এইখানে আমরা দেখছি যে 5 লিটার পর্যন্ত দুধ দেয় এইরকম শঙ্কর জাতের গরু, হয়তো শাহিওয়ালও হইতে পারে, ফ্রিজিয়ান হইতে পারে। সেখানে আমরা দেখছি যে তার বিদেশি ব্লাডের পরিমাণ 12.5%, 6 থেকে 8 লিটার দুধ দেয়। তাদের হয়তো বিদেশি বা ফ্রিজিয়ান, বিশেষ করে ফ্রিজিয়ানটাই 25%, 9 থেকে 10 লিটার দুধ দেয়, সেটাকে আমরা ফেলছি 37%। 11 থেকে 15 লিটার, এটা হলো 15% ফ্রিজিয়ান। 16 থেকে 20 লিটার হলো 62, এবং 21 থেকে 25 লিটার 75। এবং এখানে যদিও এটা দুধ উৎপাদনটা কিন্তু ভেরি করে, তার জাত এবং তার খাদ্য ব্যবস্থাপনা, নিউট্রিশন কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। আপনার জাত একবার 75% হইলেই যে সে 30 লিটার দুধ দিবে বা 25 লিটার দুধ দিবে, আপনার যদি খাদ্য ব্যবস্থাপনা ভালো না হয় তাহলে দেখবেন যে আপনি 10, 12, 15 লিটার বেশি পাবেন না। আবার 62% গরু বা 50% গরু যদি তার ব্যবস্থাপনা, তার রেকর্ডিং যদি ভালো থাকে, সে কিন্তু 25-30 লিটার দুধ দিতে পারে, যেটার প্রমাণ কিন্তু এখানে আমার যে বাবু ভাই আছে। কাজেই এটা আমরা হলো একটা হাইপোথেটিক্যালি করার জন্য, যে গাভীর জাত নির্ণয়ের জন্য। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? যে আমরা হয়তো ধরেন যে 11 থেকে 15 লিটার দুধ দেয় এরকম একটা গাভীর আমরা বলছি যে 50% ফ্রিজিয়ান, 50% দেশি, তাই না? অথবা এর সাথে কিছু শাহিওয়ালও থাকতে পারে, যেহেতু আমাদের অনেক ব্রিড কিন্তু কম্পোজিট ব্রিড। আমি এই জাত নির্ণয়ের জন্য হয়তো আমার এখানে ভুল হইতে পারে। তার খাদ্য ব্যবস্থাপনা, তার যেহেতু রেকর্ড নাই, হয়তো আমার এটা 50% না হইয়া 37% হইতে পারে, অথবা 50% না হইয়া 62% হইতে পারে। সেই ক্ষেত্রে আমি ভুল করতে পারি কত? 12.5%, তাই না? আমি ভুল করতে পারি 12.5%। এখন সাপোজ ধরেন আমি এই 50% যাকে ধরছি, দইরা তাকে আমি 100% সারের বীজ দিছি। কত পার্সেন্ট সারের বীজ দিছি? গাভীটা কত পার্সেন্ট? 50% ফ্রিজিয়ান আর 50% দেশি। তাহলে আমি বীজ দিলাম 100% ফ্রিজিয়ান, তাহলে বাচ্চাটা কত আসবে? বাচ্চাটা আসবে মায়ের থেকে অর্ধেক, তাহলে 50-এর অর্ধেক হলো 25% ফ্রিজিয়ান, তাই না? আর বাপের থেকে আসলো 100-র অর্ধেক হলো 50, তাহলে কত হলো? ফ্রিজিয়ান হলো 75 আর দেশি থাকলো 25%। ক্লিয়ার? তাহলে এইখানে ধরুন এটা হলো 75%, মানে তার F1 জেনারেশন। যদি বলি রেকর্ড করার পরে F1, আসলে কিন্তু F1 না, মানে তার প্রথম ইয়েতে। তাহলে এখানে যদি, তাহলে এখানে বাচ্চাতে আমার ভুল হবে কত? বাচ্চার ভুল আমার অর্ধেক কমে যাবে না? 6.5%, তাই না? বা এরকম 6.5%। এখন এই বাচ্চাটা যেখানে আমি ভুল করছি 6.5%, 75% হয়েছে বাচ্চাটা, এটাকে আবার যখন বড় হইল আমি আবার ধরেন 100% দিলাম। যদিও আমাদের এনভায়রনমেন্টের আমরা বলতেছি দেওয়া যাবে না, 100% যদি দেই তাহলে বাচ্চাটা কি হবে? 100% হলো বাবা,
মা হইল 75%, তাই না? 75 এর অর্ধেক কত? 37.5। আর বাবা হইল 100 অর্ধেক 50, তার কত? 87.5% হইল দ্বিতীয় জেনারেশনে, তাই না? দ্বিতীয় জেনারেশনে এখানে ভুল থাকবে কত? 3%। হ্যাঁ, এইভাবে যদি আমি দেখা যাবে যে 6 জেনারেশনের পরে এটা কিন্তু ভুল আর থাকবে না, অমিট হয়ে যাবে, তাই না? আর আমরা যদি রেকর্ড না করি তাহলে এই সারা জীবন এই ভুলের মধ্যেই থাকবো। একটু ক্লিয়ার হয়েছে কিনা? যে আমরা যদি এখন যাত্রা নির্ণয় না করে তার যদি একটা পরিচিত নাম্বার না দিয়া যদি আমরা প্রজনন করতে থাকি তাহলে কিন্তু আমাদের ভুল সবসময় হইতেই থাকবে। তারপরে ইনব্রিডিং হবে, অনেক কিছু আমরা কিন্তু সবসময় কৃত্রিম প্রজননের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু পাবো না। আমরা যাচাই বাছাইও করতে পারবো না, ছাঁটাইও করতে পারবো না, অন্ধকারের মতো পালবো, কোনোটার প্রোডাকশন ভালো হবে, কোনোটার ভালো হবে না, এর মধ্যেই কিন্তু আমরা আছি। নেক্সট। হ্যাঁ, একটু লেখা রাখেন, আমি পরে প্রশ্ন উত্তর দেব পরে। এখানে এখানে আমরা যেটা বলছি যে আমার দেশি যে গরুগুলো আছে যেগুলো 2-3 লিটার সর্বোচ্চ 1 থেকে 3 লিটার দুধ দেয়, সেই গরুগুলাকে আমরা বলবো, যদিও আপনারা এখানে দেশি গরু পালেন না, সেগুলো কিন্তু আমাদের দেশীয় উন্নত জাতের আছে, সার আছে, সেগুলো দিব। অথবা আমাদের যে শাহিওয়াল বীজ আছে, এই শাহিওয়াল জাতের দিব। 3-4 লিটার দুধ দেয় এরকম দেশি গরু অথবা শাহিওয়াল যে জাতের যে গাভীগুলো আছে সেগুলাকে কিন্তু আমরা প্রথমেই 50 থেকে 100% সারের বীজ দিতে হবে। যে সমস্ত দেশি গরু অথবা শাহিওয়ালের কিছু বীজ আছে, ব্লাড আছে, যেটাকে আমরা হয়তো দেশি হিসেবেই আমরা জানি, 3 লিটার বা 2 লিটার থেকে 3 লিটার 4 লিটার দুধ দেয়, সেই সমস্ত গরুগুলাকে কিন্তু আমি 100% পর্যন্ত সারের বীজ দিব। এবং এইখানে দেখা গেছে যে সবচেয়ে বেশি জেনেটিক মেরিট এখানে কিন্তু চলে আসে এবং সবচেয়ে বেশি প্রোডাকশন লেভেল কিন্তু এখানে পাওয়া যায়, মানে F1 জেনারেশনে। মানে F1 আমরা হবো ওভাবেই যে আমার এই এনভায়রনমেন্টের একটা গাভী, আমার দেশীয় একটা গাভী, হয়তো এটা দেশি অথবা শাহিওয়াল বা অন্যান্য একটা কম্পোজিট একটা গাভী, মানে দেশীয়, যেটা দেশীয়র মধ্যে একটু উন্নত, 3-4 লিটার দুধ দেয় এরকম গাভী পাওয়া যায় না? পাওয়া যায়। অন্তত তাদের ওজন ধরেন 200 কেজি বা 250 কেজি ওজন। এই সমস্ত গাভীকে আমরা যদি প্রথমে 100% কিন্তু সিমেনের বীজ দেওয়া যায়, দিলে তাহলে ওইটাকে প্রথমে হইল কত? 50%। এইরকম যদি দেশি সিলেক্টিভ অথবা দেশি শাহিওয়াল জাতের গাভীগুলাকে যদি আমরা 100% ফ্রিজিয়ান জাতের দিয়ে প্রজনন যদি করাই, যে 50% যে F1 জেনারেশন আসলো, এবং তারা আমরা চট্টগ্রামে এরকম কয়েক জায়গায় দেখছি, বাবু বাইরে এখানে আছে, লিজাতে আছে, এরকম আমরা কয়েকজন খামারি তারা এটা করছে। প্রথমেই দেখা গেছে যে প্রথম বাচ্চা এখান থেকে আমরা 15 থেকে 18 লিটার হলো ফার্স্ট ল্যাকটেশনে, এবং দ্বিতীয় এবং তৃতীয়তে এই 50%-এ তারা 25 লিটার 26 লিটার পর্যন্ত দুধ দিছে 50% গাভী। এবং এদের দেখা যায় যে বডি কন্ডিশন খুবই ভালো থাকে, রোগবালাই খুবই কম, কনসেপশন রেট অত্যন্ত ভালো, এবং তারা এই এনভায়রনমেন্টে অত্যন্ত সাসেপ্টেবল, এবং রোগবালাই থেকে শুরু করে অন্যান্য এই অ্যাসপেক্টে আমরা মনে করি যে আমরা যদি যাদের মানে সুযোগ আছে তারা যদি এই দেশীয়র মধ্যে যে উন্নত 3-4 লিটার দুধ দেয় এরকম থেকে যদি আমরা কেউ শুরু করতে পারেন, তাহলে এখানে কিন্তু এই রেকর্ডিং মেনটেন করে তারা কিন্তু হয়তো 3-4 বছর পরে তারা সাকসেসফুল একজন খামারি ইন অল রেসপেক্টে। এটার জন্য একটু সময় লাগবে, এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার আছে।
তো এরপরে ধরেন আমরা এমনভাবে ক্যালকুলেট করে বীজ দিব যাতে কোনো অবস্থাতেই আমার বাচ্চাটা 75%-এর উপরে না যায়। চেষ্টা করব 62.5-এর মধ্যে রাখার জন্য। এই জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, পিছনে পিছনে কথা বলতেছেন, পিছনে কথা বলতেছেন। ধরেন আপনার 50% একটা গাভী আছে, আপনি 62% একটা বাচ্চা চান, কত পার্সেন্ট সারের বীজ দিবেন? ফ্রিজিয়ান পিছনে একটু বলেন তো, এই বোতলের ইয়া পিছনে বলেন তো, আপনার 50% একটা গাভী আছে, আপনি 62%-এর একটা বাচ্চা চান, কত পার্সেন্ট সারের বীজ দেওয়ার জন্য আপনি এফএকে পরামর্শ দিবেন? 75%, তাই না? তাহলে এখানে আসবে 37 আর এখানে হলো 50, তাই না? এবং আমাদের আবহাওয়ার জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো। এরাই দেখা যায় যে 25 থেকে 30 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। ঠিক আছে? হ্যাঁ, না উঠি তখন কি করব? এখন যদি আমার যেটা 75% হয়ে গেছে, তাই না? আমাদের কিন্তু কিছু কিছু গাভী অলরেডি 75 আছে। তা আমরা তখন বলবো যে না, এটাকে আর তার যেন প্রয়োজনী যে গাভীটা 75 হয়ে গেছে, ওই গাভীকে তো আমি 75 থেকে নামাইতে পারবো না। তার যেন বাচ্চা যারা প্রয়োজনী আসবে, হেরা যেন 75 ক্রস না করে। সেই ক্ষেত্রে আমি যদি 75% একটা গাভীকে 75% সারের বীজ দেই, সেখানে বাচ্চাটা কত পার্সেন্ট হবে? মাও 75, বাচ্চাও 75, তাই না? বাবাও 75, তাহলে বাচ্চাটাও আসবে 75%-এর। এখন ধরেন যে সমস্ত গাভীগুলো অলরেডি আরো বেশি দূর হয়ে গেছে, 87ও হয়ে গেছে কিছু কিছু, যেটা হয়ে গেছে ওই গাভীটাকে তো আমরা আর নিচে নামাইতে পারবো না। ওই গাভীটা দেখবেন যে হয়তো আমি যদি ওই গাভীর থেকে, নিয়ম হলো যে ব্রেক ক্রসিং এ সবসময় ভালো রেজাল্ট আসে না, সেই জন্য আমরা বলি যে ওটা সমান রাখার জন্য, অথবা ওটাকে ওই ফ্রিজিয়ান জাতের ইয়ে না করে কিছু অন্তত ওই আমাদের শাহিওয়াল ফ্রিজিয়ান কিছুই আছে, শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের সিমেন আছে, সেই জায়গাটায় যদি আমরা, তখন দেখা যাবে যে 2-এর অধিক কিন্তু ব্লাড হলে অনেক ক্ষেত্রে এখানে তার প্রোডাকশন ক্ষমতাও ভালো থাকে, বডি কন্ডিশনও ভালো থাকে, ওই জায়গায় যাওয়া যাবে। কিন্তু আমরা চেষ্টা করব যেমন ফ্রিজিয়ান ব্লাড লেভেলটা 75-এর মধ্যে থাকে, এবং এটা 50 থেকে 62-এর মধ্যে রাখতে পারলেই এটা আইডিয়াল। আমাদের আবহাওয়া কিন্তু সুইটেবল এটার জন্য, এবং নিউট্রিশন লেভেলে। নাহলে দেখা যায় যখনই পার্সেন্টেজ বাড়াবেন তার হুপের সমস্যা হবে, খুরা 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 পচা রোগ লাগে, তারপরে তাদের হাঁটু জয়েন্ট ইনফেকশন হয়, আর্থ্রাইটিস হয়, তারপরে তাদের স্বাস্থ্য টিকে না। আবহাওয়া যখন গরম থাকে তখন তারা দেখা যায় যে খুব বেশি হাঁপাইতে থাকে। মানে বিভিন্ন কারণে তাদের কাছ থেকে যে পরিমাণ প্রোডাকশন পাওয়া যায়, যে কটা বাচ্চা পাওয়া আমরা আশা করি, সেগুলা কিন্তু আমরা পাই না। এটি হলো এখানের মূল কারণ। নেক্সট নেক্সট কি আছে? আচ্ছা, এখানে এই ফরম্যাটটা মানে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, হয়তো ভবিষ্যতে এটুকু করার পরে আপনারা আরো আরো এর মধ্যে তথ্য সংযোজন করতে পারবেন। এটা হলো খামারিদের জন্য একটা প্রিলিমিনারি, সাধারণ খামারিদের জন্য। যেমন এটা প্রত্যেকটা গাভীর জন্য বা প্রত্যেকটা বকনার জন্য এক একটা পৃষ্ঠা, একটা গাভী বা বকনার জন্য একটা শীট। এইভাবে আমরা চট্টগ্রামের প্রত্যেকটা খামারিকে, যার 10টা গাভী আছে 10টা শীট, যার 50টা আছে 50টা শীট, এইভাবে করে দেওয়া হয়েছে। এখানে দেখেন যে গাভীর নাম অথবা ট্যাগ নাম্বার, তাই না?
ট্যাগ নাম্বার থাকলে ট্যাগ নাম্বার দিব, যে 100 বা 101। না থাকলে নাম দিলাম। এখানে ধরুন এখানে শনাক্তকরণের চিহ্ন, শনাক্তকরণ চিহ্ন ট্যাগ নাম্বার যদি থাকে তাহলে কিন্তু শনাক্তকরণের চিহ্নর আসলে দরকার নাই। আর নাইলে যদি নাম দেন সেই ক্ষেত্রে আমার এখানে শনাক্তকরণ এটা কালো সাদা বা কালো বা শিংবাঙ্গা বা লেজ বাটি, অথবা বেশি যেটা একটু দুষ্ট টাইপের সেটা সন্ত্রাসী, মানে যেটা যে নামে এই করে আপনি শনাক্ত করবেন। তারপর হলো জাত, যে গাভীটা আপনার খামারে আছে ওই যে আমরা যেটা বললাম তার বাহ্যিক বৈশিষ্ট্য, তার দুধ উৎপাদন, এটার উপর বেসিস করে ওটা একটা জাত কত পার্সেন্ট, ফ্রিজিয়ান কত পার্সেন্ট বা শাহিওয়াল কত পার্সেন্ট। ধরুন ফ্রিজিয়ান 50%, তাহলে এল ইন্টু এফ, এল হলো লোকাল, এফ হলো ফ্রিজিয়ান, তাই না? ফ্রিজিয়ানটা পার্সে ব্র্যাকেটে লেখা একবার 50%, তাহলে আমি ওখানে জাতটা হলো 50%। যদি 62.5 হয় 62.5% ফ্রিজিয়ান 60, কারণ দুধের জাত কিন্তু আমাদের ফ্রিজিয়ানটাই বেশি। শাহিওয়াল থাকলে ওটা এসএল, তাই না? শাহিওয়াল ব্লাড কিন্তু আমরা 50%-এর উপরে নিতে পারবো না। তাহলে এটা হলো এটা ডুয়েল পারপাস, এটা মিল্ক এবং মিটের জন্য, তাই না? কিন্তু তার বডি কনফরমেশন তার ইয়ের জন্য কিন্তু দরকারি। কিন্তু শাহিওয়ালের সাথে যখন ফ্রিজিয়ানের যদি আমরা পার্সেন্টেজ দিয়ে করতে পারি তখন কিন্তু আমার প্রোডাকশন বাড়বে, নাহলে কিন্তু বাড়বে না। তারপর হলো জন্ম তারিখ, যেগুলো আপনার খামারে জন্ম নিবে তার জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, যারা সরকারের কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু খামারিদেরকে রেজিস্ট্রেশন করে থাকে, তো যারা রেজিস্ট্রেশন পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। বাবার জাত, মানে যে দাদার জাত যদি থাকে, মায়ের জাত, নানির জাত, হ্যাঁ, তে সেই জাতগুলোও যদি আপনার প্রিভিয়াস রেকর্ড থাকে সেগুলো এখানে রেখে রাখবেন। তারপরে দেখেন এখানে প্রথম গরম হওয়ার তারিখ, একটা বকনা প্রথম গরম হয়েছে, প্রথম গরম হইলে কিন্তু বয়স যদি না হয় আমরা কিন্তু বীজ দিই না। অনেকে আমরা বলি যে এক ডাক বা দুই ডাক আমরা মিস করি, তাই না? এরকম মিস করি যদি বয়স কম থাকে। তা আমরা এখানে বলি যে সরকার কিন্তু একটা মেয়েদের ব্যাপারে আইন করছে যে 18 বছর আগে বিয়ে নয়, তাই না? কারণ একজন মেয়ে কিন্তু গর্ভধারণ করার উপযোগী হয় কিন্তু 11 থেকে 12 বছরের মধ্যেই, কারণ তার মিনিস্ট্রিয়াল সাইকেল যখন শুরু হয় এরপরে থেকে কিন্তু সে গর্ভধারণ করার উপযোগী হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা তাকে গর্ভধারণ করাই তাহলে তার স্বাস্থ্যহানি ঘটে, তারপরে বিভিন্ন ধরনের জটিলতা হয়। গরুদের ক্ষেত্রেও একই, যে এরাও কিছু কিছু বকনা কিন্তু 11 মাস 12 মাসেও কিন্তু হিটে আসে। এরকম রেকর্ড কিন্তু কিছু কিছু খামারে যাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা ভালো সেটা কিন্তু পাওয়া যায়। তাই বলে 11-12 মাসে এদেরকে প্রজনন করানো যাবে না। এখানে একটা বিষয় হলো যে ফ্রিজিয়ান শঙ্কর জাতের, ধরুন 50 থেকে 75% জাতের এখানে বলা আছে যে 200 থেকে অন্তত 250 কেজি বডি ওয়েট, যদি 62 বা 75% এরকম যদি হিফার হয় তাহলে দেখা যায় যে এই 15 থেকে 18 মাসের মধ্যে তাদের বডি ওয়েট 200 থেকে 250 কেজি হয়ে যায়। তো এখানে বলা আছে যে অন্তত 50% যদি হয় কমপক্ষে 200 কেজি বডি ওয়েট হইতে হবে, এবং এটা যদি 62 বা 75% হয় এটা 230 থেকে 250 কেজি বডি ওয়েট হইতে হবে। 200 এই বডি ওয়েট অথবা 18 মাস বয়স, তাহলে 225 থেকে 50 কেজি বডি ওয়েট অথবা 18 মাস বয়স, যেটা আগে হয়। এখন একটা 16 মাস বা 17 মাসের হিফার যদি বডি ওয়েট 250 কেজির কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু আমরা প্রজনন করতে পারবো। আর যদি দেখা যায় না বডি ওয়েট এখনো 200 কেজি হয় নাই, এটা 16 মাস 17 মাস হয়েছে, হিটে আসতেছে, তাহলে আমরা 18 মাস পর্যন্ত অপেক্ষা করব। 18 মাস বয়সে
আগে তারা প্রজনন করাবো না, করাইলে তাহলে দেখা যাবে যে সে কনসিভ করবে, বাচ্চাও দিবে, কিন্তু দেখা যায় যে তার যে একটা ধকল, সেই ধকলের জন্যে আমরা প্রথম ল্যাকটেশনে অনেক গাভীতে আমরা ভালো দুধ পাবো না। তাহলে এটা করব প্রজনন বা বীজ দেওয়ার তারিখ, যে গাভীটাকে প্রজনন করাইলাম বা বীজ দিলাম ওই তারিখটা এখানে লিখে রাখবো, তাই না? কোন তারিখে বীজ দিলাম, সারের জাত ও নম্বর, কোন সারের বীজ দিলাম। আমাদের যারা প্রজননকারী আছে, এফএআই আছে, তাদের কাছে দেখবেন যে নাইট্রোজেন কন্টেনার ভিতরে কিন্তু ওই সিমেন্টের স্ট্রগুলো থাকে, তাই না? প্রত্যেকটা সিমেন্টে কিন্তু নাম্বার আছে, কত নাম্বার সারের এবং কত পার্সেন্ট সারের বীজ। এটা খেয়াল করতে যে ওই স্ট্রয়ের গায়ে এটা 75% ফ্রিজিয়ান বা 100% ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল ফ্রিজিয়ান এরকম কিন্তু লেখা আছে। তাহলে সারের জাত নম্বর ওটা লিখবেন। গর্ভ পরীক্ষার তারিখ ও ফলাফল, যদি গর্ভ সঞ্চালন হয় তাহলে আপনি 2 থেকে 2.5 মাস পরে ওই এফএআই কে দিয়ে পরীক্ষা করাই নেবেন। অনেক সময় দেখা গেল মনে করে আসি যে গর্ভ হয়েছে, আসলে দেখা যায় গর্ভ হয় নাই, আপনি বসায় বসায় খাওয়াইতেছেন, তাহলে লস হবে। এই জন্যে 2 মাস পরে বা 3 মাসের মধ্যেই গর্ভ পরীক্ষা করিয়া তার ফলাফলটা এখানে লিপিবদ্ধ করবেন। প্রসবের সম্ভাব্য তারিখ, কত তারিখে বাচ্চাটা দিতে পারে সেটাও এখানে লেখা থাকবে। আর প্রসবের তারিখ, বাছুরের লিঙ্গ, যেদিন বাচ্চাটা জন্ম হইল ওই তারিখটা লিখবেন, কি বাচ্চা হইল, ষাঁড় বাছুর হইল না বকনা বাছুর হইল সেটাও আমরা লিখবেন। বাছুরের জন্মের ওজন ও জন্মের ক্রম, বাছুরটা জন্মের সময় ওজন কত এবং তার মায়ের কত নাম্বার বাচ্চা। জন্মের ক্রম মানে মায়ের কত নাম্বার, প্রথম না দ্বিতীয় না তৃতীয় সেটাও। বাচ্চার নাম, নম্বর এবং জাত, বাচ্চার একটা নাম দিবেন অথবা ট্যাগ নাম্বার দিবেন এবং তার জাত, জাত বের করতে পারবেন না? ওই যে ওখানে মায়ের জাত আছে, এখানে ষাঁড়ের জাত আছে, তাই না? আমরা ওই বাচ্চার জাতও লিখতে পারবো, হ্যাঁ, ক্যালকুলেট করে এটা লিখে রাখবো। সর্বোচ্চ দুধ উৎপাদন ও দুধ উৎপাদন কাল, ওই গাভীটার যে সবচেয়ে, এই যেমন 9 মাস দুধ দিছে, একদিন সর্বোচ্চ 30 লিটার দুধ দিছে, সেটা আমরা রেকর্ড রাখবো। কতদিন দুধ দিছে, এ কি 6 মাস দুধ দিছে না 9 মাস দুধ দিছে, এই দুধ উৎপাদন কালটাও আমরা লিখে রাখবো। এটা হয়তো দিনে যদি রাখেন এটা 300 দিন দিছে না 365 দিন দিছে। তাহলে আমরা ভবিষ্যতে যখন জাত নির্ণয় করব, মানে গাভী সিলেকশন করব বা বাচ্চা সিলেকশন করব, এই রেকর্ডগুলো দেখে ওই বাচ্চাটাকে আমরা সিলেকশন করতে পারবো। এখানে টিকার নাম ও প্রয়োগের তারিখ বা ইয়েটেও সেগুলো আমরা লিখতে পারেন। আর উল্লেখযোগ্য যদি কোনো রোগের নাম থাকে, যেমন কিছু কিছু গাভী আছে দেখা যায় যে জরাই বেরিয়ে পড়ে, কিছু কিছু গাভী আছে ঘন ঘন ম্যাস্টাইটিস হয়, কিছু কিছু গাভী আছে বা অ্যাবর্শন করে, তাই না, বাচ্চা নষ্ট করে ফেলে। তো এই ধরনের গাভীগুলা ভবিষ্যতে যেন আমরা ছাঁটাই বাছাই করতে পারি, তাই না, এই জন্যে আমরা ওটা আমরা ইয়া করব। তাইলে এই ফরম্যাটটা যদি আপনাদের কাছে, আপনারা যদি এটা করেন এবং একটা ফাইলে যদি এরকম যার 10টা গাভী আছে 10টা শীট যদি আপনি দেন, আপনি ধরেন যে এগুলো কিন্তু সবই আপনিই করতে পারবেন। গাভীর নাম, নম্বর এটা আপনিই করতে পারবেন। চিহ্ন যদি কোনো উল্লেখযোগ্য চিহ্ন থাকে সেটা দিতে পারবেন। যাত্রা আপনি না পারলেও আমাদের যে এরিয়ায় আছে তাদের সাথে আলাপ করেও সেটাও করতে পারেন। জন্ম তারিখ থাকলে দিলেন। আর অন্যান্যগুলো যদি বাবা, দাদা, দাদি, নানির যদি থাকে সেগুলো করলেন। প্রথম গরম হওয়ার তারিখ এটা আপনি লিখতে পারবেন। প্রজনন ও বীজ দেওয়ার তারিখ, যে বীজ দিতে আসবে বলো যে এটা ফিল আপ করো, ফিল আপ করে যে প্রজননের তারিখটা লিখবো, সারের জাত ও নম্বর লিখবে। এই ফেয়ারে বললে আগাই দিলে লিখবে না, লিখবে। তারপরে 2 মাস পরে বা 3 মাস পরে যখন গর্ভ পরীক্ষা করবে তখন আবার যদি এই ফাইলটা দেন সেই লিখে দেওয়া যাবে। প্রসবের সম্ভাব্য তারিখ ওই এফএআই লিখে দেওয়া যাবে। তারপরে প্রসবের তারিখে বাছুরের লিঙ্গ এটা আপনি লিখবেন, তাই না?
যে বাচ্চা দেওয়ার পরে এটা আপনি লিখলেন সার হয়েছে না বাচ্চা হয়েছে। বাচ্চার জন্মের সময় ওজন, আনুমানিক ওজন, অথবা অনেকের কাছে স্কেল আছে, এটা নিয়ে নেবেন। তারপরে বাচ্চার একটা নাম বা নম্বর দিয়ে দিবেন আপনি। তারপরে গাভীর সর্বোচ্চ দুধ কত দিছে, কতদিন দুধ দিছে, সেগুলো আপনি লিপিবদ্ধ করবেন। এটা একেবারে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, সংক্ষেপে। আর ভবিষ্যতে আপনারা যখন আরো এই বিষয়গুলো আরো ভালো জানবেন, তখন আপনারাই দেখবেন যে না, এটা না, আরো কিছু এনে দরকার আছে। যেমন বাবু ভাই আনে, এটার মধ্যে কিন্তু নাই। বাবু ভাই আরো চলে গেছে। আমরা একেবারে এটা প্রিলিমিনারি, হয়তো আপনারা অনেকেই কিছু কিছু জানেন, অনেকেই হয়তো জানেন না, যার জন্য আমি প্রিলিমিনারি এটাই করলাম। এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই ফরম্যাট পূরণের জন্য বা এই তথ্য সংরক্ষণের উপর কোনো প্রশ্ন আছে কিনা? এখন যারা শুরু করবে, হ্যাঁ, তারা তো অনেকের দাদি বা নানির এই ইতিহাসটা নাও জানতে পারে, না জানবে না। সেই ক্ষেত্রে কি করবে? এখন ওই যে উনি যেটা বলছেন যে আমরা তো গরু বাইরে থেকে কিনে নিয়ে আসছি, এর বাবাকে মাকে এটাই জানি না, দাদা নানি তো সম্ভবই না। এখন আমরা এই গরুটা কোন জাতের বা কত পার্সেন্ট ফ্রিজিয়ান বা কত পার্সেন্ট শাহিওয়াল, সেটা আমরা বলছি যে তার বাহ্যিক বৈশিষ্ট্য। আমি পরে আবার একটু দেখাবো এটা, যে শাহিওয়াল জাতের গরুর বৈশিষ্ট্য কি, ফ্রিজিয়ান জাতের গরুর বৈশিষ্ট্য কি, ওটা আমি দেখাবো। একটা যদি প্রশ্ন করি যে প্রেগনেন্ট কিনা, এটা আধুনিক কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, গাভী প্রেগনেন্ট কিনা, সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত রেকটাল পালপেশন, মানে পায়খানার রাস্তাতে হাত দিয়েই, এটাই কিন্তু 1 নাম্বারে সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে এটাই করে। এবং আর্লি ডিটেকশনের জন্য এখানে আমরা আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করি। যদি আমরা এটা 28 দিন বা 30 দিন বা 35 দিন, মানে 40 দিনের আগে যদি প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে চাই, 30 দিন থেকে 40 দিনের মধ্যে, তাহলে আমাদের আলট্রাসোনোগ্রাফি লাগবে। আর 42 দিনের পরে থেকে আমরা রেকটাল পালপেশন করে করতে পারি। বর্তমানে এই কর্মী যারা আছেন, তাদেরকে আমরা ডাকি এই জন্য চেক করার। দেখা যাচ্ছে যে আমার সেদিন মনে হয় 2টা গাভীর বাচ্চা নিতে হয়, 60 দিন বয়স, 65 দিন বয়স। না, প্রেগনেন্সি টেস্ট করতে গিয়ে যে বাচ্চা ফেলে দিবে, পড়ে যেতে পারে, এটা কিন্তু সম্ভাবনা খুবই কম। অ্যাবর্শন কিন্তু বিভিন্ন কারণে হয়। কিছু কিছু জায়গায় দেখা যায় যে একটা খামারে অন্তত 3 to 5% গাভী অ্যাবর্শন হইতে পারে। এটা নর্মালি অ্যাবর্শন বিভিন্ন কারণে হয়। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি টেস্ট করে আসছে, এটা হয়তো কোয়েনসাইড হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে এফএআই, তারা যদি আসলে ওই ধরনের অভিজ্ঞতা না থাকে, তবে প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে গিয়ে আসলে আমার যেটা দেখা, সেই কারণে আসলে অ্যাবর্শন হওয়ার ঘটনা কিন্তু খুবই কম, নাই বললেই চলে। ওটা হয়তো কোনো ধরনের ইয়াটি হতে পারে। হ্যালো, আচ্ছা, পরে কথা বলবো, মিটিং আছে। হ্যাঁ, আমার 4টা গাভী বীজ দেওয়া হয়েছিল 3 মাস আগে। হ্যাঁ, 3 মাসের ভিতরে বীজ আসে নাই, কিন্তু এই 3 মাস পরে আর বীজ বোঝা গেছে। এর মধ্যে বীজ দেওয়া হয়েছে, তার বীজটা রাখে নাই, এটা আমি টেস্ট করে বলতে পারিনি যে আসলে প্রেগনেন্সির উপরে প্রেগনেন্ট হয়েছিল কি হয়নি। কিন্তু 3 মাস পরে এসে এখন আবার সে নতুন করে বীজ আসছে। এটা কারণটা কি? আচ্ছা, ওনার প্রশ্ন হলো একটু পিছনে, যে ওনার 3টা গাভী
3 মাস আগে প্রজনন করাইছিল, এর মধ্যে উনি আবার ফার্দার যে 21 দিন পরে পরে হিটে আসে সেটা উনি বুঝেন নাই। হয়তো উনি মনে করছেন যে 3 মাস যেহেতু হয়ে গেছে, স্বভাবতই প্রজনন করার পরে যদি 21 দিন পরে যদি হিটে না আসে, আমরা কিন্তু অনেকটা ধরে নিতে পারি যে গাভীটা কনসিভ হইতে পারে। এখানে কিন্তু প্রায় 80% আমরা কিন্তু ধরে নেই যে গাভীটা কনসিভ হইতে পারে, 20% না হইতে পারে। তো সেই জন্যই আমরা বলি যে 2 মাস পরে বা 3 মাসের মধ্যে গাভীগুলোকে চেক করে নেওয়া, যে 20%-এর মধ্যে আমরা যেন না পড়ি। এখন সমস্যা যেটা হলো যে আমাদের অনেক প্রজননকারী কেউ কেউ দেখা যায় যে 2.5 মাস বা 3 মাসের আগে প্রেগনেন্সি কনফার্ম করতে পারে না। কিছু এক্সপার্ট লোক আছে, তারা দেখা যায় 2 মাস পরে পারে, 2 মাস বা 2.5 মাসে পরে পারে। আর অনেকেই দেখা যায় যে এটা 2.5 মাস 3 মাসের আগে এটা কনফার্ম করতে পারে না। তো এদেরও আসলে আসলে প্রশিক্ষণ এটার দরকার আছে। আর বিষয়টা হলো এই যে 3 মাসের মধ্যে যে হিটে আসে নাই, 3 মাসের মধ্যে যে হিটে আসে নাই, সব গরু কিন্তু হিটে আসলে ডাকাডাকি করে না, লাফালাফি করে না। মল কখন যায় বা মিউকাস কখন সিক্রিশন হয় সেটাও কিন্তু ভালোভাবে অবজার্ভ না করলে বোঝা যায় না, তাই না? বিশেষ করে ক্রসব্রিড গুলা দেখা যায় যে মোর দেন 50% গাভী মুখে ডাকে না, লাফালাফি করে না। মল কখন যায় আমরা কিন্তু অনেকেই হয়তো বুঝতেই পারি না। তো এই ক্ষেত্রে আমরা হয়তো মনে করি যে গরুটা গাভিনী আছে, সেই জন্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু এখানেই লস করি। কারণ একটা গাভী বৎসরে একটা বাচ্চা দিতে পারে, একটা গাভী বৎসরে একটা বাচ্চা দিতে পারে, তার মানে 365 দিন পরে মধ্যে একটা বাচ্চা দিতে পারে। স্ট্যান্ডার্ড হইল 305 দিন দুধ দিবে, আর 60 দিন সে ড্রাই থাকবে। ড্রাই মানে কি, বাচ্চা দেওয়ার আগে 2 মাস আমরা দুধটা বন্ধ রাখবো, এটাই হলো স্ট্যান্ডার্ড। এখন একটা গাভী প্রতি গড়ে 21 দিন পর পরে সে হিট শো করে। যেমন বাচ্চা দেওয়ার 21 দিন পরে একটা হিটে আসার কথা, কিন্তু এটা কোনো সাইলেন্ট, এটা আমরা বুঝি না, কারণ ওই সময় জরায়ু তখনও স্বাভাবিক হয় না। কাজে এই সময় আমাদের লক্ষ্য রাখার দরকার নাই। এরপরে হলো 42 দিন, তাই না? এটা রেঞ্জ আছে 2-3 দিন এদিক, যেমন 18 থেকে 24 দিন হলো রেঞ্জ। 18 থেকে 24 দিন পরে পরে একটা গাভী হিটে আসে, গড় হইল 21 দিন। তাহলে পরবর্তী হিটে আসবে 42 দিন +-2, 2 দিন আগে অথবা 2 দিন পরে। এরপরে আসবে কত, 63 +-2, ঠিক আছে? এরপরে ধরেন আমরা 84 +-2। এইভাবে কিন্তু তারা সাইক্লিক্যালি হিটে আসবে। এখন আপনার যদি রেকর্ড থাকে, ধরুন আপনার 50টা গাভী আছে, 50টার গাভীর পিছনে কি আপনার প্রত্যেক দিন এত সময় দেওয়ার সুযোগ আছে? আপনার দেখবেন 50টা থেকে এই সপ্তাহে হয়তো 3টা গাভী বা 5টা গাভী আপনি হিটে আসতে পারে। আপনি ওদের প্রতি আপনার নজর দিবেন বেশি। হিট ডিটেকশনের অনেকগুলো ডিভাইস আছে, তার মধ্যে আমাদের তো আসলে ওইভাবে সম্ভব না। আমরা হলো অবজারভেশনের মধ্যে কেউ যদি সারা দিনে একবার যদি দেখে, সে 60% গাভীর হিট ডিটেকশন করতে পারবে। যে আমি সকালে একবার দেখি বা রাতে একবার দেখি, তাহলে কত পার্সেন্ট পারবেন? 60%। যদি 2বার দেখেন, তাহলে এটা 70 থেকে 75% পর্যন্ত গাভীর হিট ডিটেকশন করতে পারবেন। 3বার যদি দেখেন, এটা 85 থেকে 90% গাভীর হিট ডিটেকশন করতে পারবেন, তারপরে 10% পারা যাবে না। তো এখন এটাই হলো যে আমাকে তো ক্যালেন্ডার অনুযায়ী গাভীগুলাকে আমরা আইডেন্টিফাই করতে হবে, এবং ওই অনুযায়ী সকালে একবার, গরুগুলো যখন সকালে শুয়ে থাকে, আমরা সকালে যারা উঠি
তখন গরুর পিছনে হেঁটে যেতে হবে যে কোন গরুটা এই সপ্তাহে হিটে আসার কথা, তার পিছনে ফ্লোরে বা লেজের গুড়ায় মিউকাস লাগা আছে কিনা। আরেকটা লক্ষণ হলো যে প্রস্রাবের জায়গাটা কেমন হয়, তখন ফুলা ফুলা হয়, টান টান হয়, তেলতেলা হয়, এরকম চকচকে হয়। এইরকম যদি দেখি এবং তার সাথে যদি এরকম মল কোথাও লাগে থাকে এবং আমার যদি ওই তারিখের সাথে যদি মিলে, তাহলে আমরা মনে করবো যে এই গরুটা কিন্তু কনফার্ম হেঁটে আসছে। এইরকম আপনি দুপুর 2টা-3টার দিকে আরেকবার দেখবেন, রাত 10টায় আপনি শোয়ার আগে আবার হেঁটে দেখে আসবেন, তাহলে আপনার হিট ডিটেকশনগুলো সঠিকভাবে করতে পারবেন। আর একবার যদি হিট ডিটেকশন মিস হয়, তার মানে কমপক্ষে 21 দিন আপনি পিছিয়ে গেলেন না। এবং আপনার গরু যত বেশি পিছিয়ে যাবে, যে 3 মাসের মধ্যে একটা গাভী কনসিভ হইতে হবে, যদি না হয় তাহলে তো বছরে একটা বাচ্চা দিতে পারবে না। কারণ আপনার দেখা গেল যে এইভাবে হিট ডিটেকশন না করার কারণে আপনার কনসেপশনের ইয়াটা দেরি হয়ে গেল, শেষের দিকে দেখা যায় দুধ কমে গেছে অথবা দুধ নাই। 3 মাস 5 মাস বা 7 মাস গরুটাকে বসায় বসায় খাওয়াইতে হবে। এই ক্ষেত্রেই কিন্তু খামারিদের এখানে মানে লাভের অংশটা কমে যাবে, লসের অংশটা বেড়ে যাবে। কাজেই আমাদের ডেইরি খামারে হিট ডিটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইভাবে অন্তত রুটিন করে আপনাকে এটাকে অবজারভেশন করতে হবে। কারণ ওই যে লক্ষণগুলা, যে সাইলেন্ট হিটের যেগুলো ডাকাডাকি করে, এগুলো লাফালাফি করে, এগুলো তারা বলার দরকার নাই, পাশের বাড়ির লোক বলে দিতে পারবে যে অমুকের ঘরের গরুটা গরম হয়েছে, তাই না? আর যেটা ডাকেও না লাফায়ও না, তাহলে কি কি লক্ষণ হবে? যেটা ডাকে না লাফায় না, বলেন তো একটু। যে গরুটা ডাকেও না লাফায়ও না কিন্তু হিটে আসছে, কেমনে বুঝবো? প্রস্রাবের জায়গাটা ফোলা ফোলা হবে, টান টান হবে, তেল তেলে হবে, তাই না? তারপরে কিছু মিউকাস লেজের গুড়ায় বা ফ্লোরে বা পাছায় এখানে লেগে থাকতে পারে। আর কি লক্ষণ দেখবেন? ওই যে ভালবাটা প্রস্রাবের জায়গাটা যদি একটু মেলে দেখেন, কেমন দেখতে পারবেন? লালচে। আর যে গরুটা হিটে আসে না, ওটা মেলে দেখেন তো ফ্যাকাশে, সাদা টাইপের, সাদা সাদা ফ্যাকাশে। আর ওটা হলো লালচে ধরনের, এরকম থাকবে, ভিজা, তাই না? এরকম থাকবে। ওই গাভীটা দেখবেন কোনো কোনো গাভী ওই দিন একটু খাবার কম খাবে, খায় না? হিটের যে গরুটা হিটে আসে ওই দিন একটু খাবার কম খায়, ওই দিন দেখা যায় যে দুধ একটু কম দেয়, ঠিক কিনা? পিছনে শুনতেছেন? ওই দিন দেখা যায় দুধ কম দেয়, খাবার একটু কম খায়, কেমন জানি একটু চঞ্চল চঞ্চল ভাব, তাই না? অন্যমনস্ক, চঞ্চলতা দেখা যায় যে পিছনটা নিয়ে অন্য গরুর হেনে রাখে বা ঘাটটাকে নিয়ে অন্য গরুর উপরে নিয়ে রাখে, কাজ দিয়ে গেলে যেমন এরকম পিঠটা বাঁকা করে, তাই না? তো এই ধরনের লক্ষণগুলোর সাথে আমরা যদি ক্যালেন্ডারের এটা যদি মিলাই, তাহলে আমরা কনফার্ম এটা ধরতে পারবো না। আর নাইলে দেখা যাবে যে আমি বীজ দিয়ে রাখছি অথবা মনে করছি গরু আমার গরম